হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আমার সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের গোয়াতে তৃতীয় দিন, তো থার্ড ডেতে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম সবটা শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থাকো, জুড়ে থাকো এবং প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার যেহেতু ছোট 2 বছরের বেবি রয়েছে, তার জন্য একটু মুভ করতে, মানে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে একটু সময় লাগছে। ওকে স্নান করানো, খাওয়ানো, ওর সমস্ত কিছু রেডি করা, ওর সারাদিনের খাবার টাবার রেডি করে নিয়ে যাওয়া, তারপরে নিজে রেডি হয়ে বেরোনোটা সবটাই একটা কি বলবো, একটা যুদ্ধের মতন। মানে বাড়িতে যে কাজ করে থাকি সেই কাজটাই যদি 4 গুণ বেশি হয় তো সেটা হচ্ছে হোটেলে। কারণ হচ্ছে এখানে সবটাই অ্যারেঞ্জ করে আনতে হচ্ছে, মানে ওর খাবারটা, খিচুড়িটা আমরা অ্যারেঞ্জ করে আনছি। আর এখানে কোনো রকমভাবে ও কিন্তু ও সেরেগুলো খায়, সেটা খাচ্ছে না, এখানের খাবার খাচ্ছে। তো ওখানে খাবার খেতে গেলে একটু সময় নিচ্ছে, সেটা আমিও চাইছি এখানকার খাবারই খাক, যেরকম ডিম খাচ্ছে, তো কখনো ধোসা, ইডলি এগুলো খাচ্ছে। মানে আমাদের কম্পালসারি ব্রেকফাস্ট রয়েছে হোটেলে, তো সেই সমস্ত খাবারই ও খাচ্ছে। কোনোদিন হয়তো ফল খেলো, তরমুজ খেলো, টুকটাক ও সবই ট্রাই করছে। আমিও চেষ্টা করছি ওকে টেস্ট করানোর, ও দেখছি তালে তাল দিচ্ছে। তো খুব ভালো কথা, কিন্তু ওই যে একটু সময় নিচ্ছে, ঘন্টাখানেক লেগে যাচ্ছে এখানে খাওয়াতে। তারপর ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওর দুপুরের যে লাঞ্চটা ওটা আমরা এখানে বলে দিচ্ছি। তো ওই খিচুড়িটা আমরা সাথে করে নিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য সব কিছু গুছিয়ে গেছি, নিয়ে বেরোতেই আমারই একটু লেট হচ্ছে। মোটামুটি সবাই কিন্তু টাইমে রেডি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমার ছোট বেবি, ওকে করিয়ে নিয়ে বেরোনোটা খুবই একটা মানে মুশকিল কাজ। যারা জানো আর কি, ছোট বেবি যাদের আছে তারাই বুঝতে পারবে। যাই হোক, তো এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। কি ব্রেকফাস্টে আছে চটপট একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো বলা সম্ভব না, প্রচুর আইটেম রয়েছে। যে যেটা খাবে, পাস্তা থেকে শুরু করে তোমার হচ্ছে এগ বয়েল থেকে শুরু করে এগ পোচ, সব পাওভাজি, আজকে পাওভাজি ছিল, পাওভাজি। আর এদিকে ওরা এগ অমলেট খাচ্ছে, এদিকে ফল ফ্রুটস সবই আছে। তো আমি জাস্ট একটু হালকা করে দেখিয়ে দিলাম, আর কি তুলে এনেছে সেটাও একটু হালকা করে দেখিয়ে দিলাম। তো চলো চটপট ব্রেকফাস্ট করে আমাদের রেডি হয়ে বেরোতে হবে। আর আজকে আমরা পুলে নামিনি, কারণ আমি ভেবেছিলাম যে পরীকে একটু নামাবো, কিন্তু পরী যেহেতু সব কিছু লেটে হচ্ছে, তো যদি সুইমিং পুলে নামি আবার অনেকটা সময় যাবে। তো তাই আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আগে আমরা চলে গেছি রেডি হতে। রেডি হয়ে তারপরে এই যে আমরা বেরোচ্ছি। তো চলো সবাই মোটামুটি রেডি। এবারে আমরা আমাদের আজকের কোথায় কোথায় যাবো না যাবো সেটা শেয়ার করব। তো চলো, তো চট করে একটু দেখিয়ে দিই আমরা আউটফিট কি নিয়েছি। আজকে খুবই হালকা ফুলকা উপরে ড্রেস পরেছি। আর এখানে কিন্তু টেম্পারেচার খুবই হট, বেশ গরম এখানে। আর আমাদের কলকাতায় যেমন এখন ঠান্ডা পড়ে গেছে, এখানে কিন্তু সেরকম কোনো ঠান্ডার কোনো মানে জিনিসই নেই, ঠান্ডা জিনিসই নেই আর কি। তো আমি আমার মেয়েকে কাফতান পরিয়েছি, আর বাকিরাও খুব হালকা ফুলকার উপরেই রয়েছি। কারণ আমরা জেনেই এসেছিলাম এখানে টেম্পারেচার কত কি হতে পারে, সেই বুঝেই কিন্তু আমরা ক্যারি করছি ড্রেস। আর এখানে আমাদের গ্যারেজে রাখা ছিল গাড়িটা। তো এখানে কি হয়েছে, সকাল থেকে যে রোদ্দুরটা পড়েছে, গাড়িটা পুরো হিট হয়ে গেছে ভেতর থেকে। তো আবার একটু পরে নর্মাল হবে। প্রথমটা তো উঠতে একটু কষ্টই লাগে, হাঁসফাঁস লাগে, তারপরে ওই আস্তে আস্তে যখন এসিটা চলে তারপরে ঠিক হয়ে যায়। আর এই যে আমার ছানা গাড়িতে উঠতে না উঠতেই ওর মানে ওর চাই আর কি, দুধ খাবে আর ঘুমিয়ে পড়বে। তো চলো এবারে আমরা বেরিয়ে তো পড়লাম, তারপরে কোথায় যাব না যাব সবটা ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, এবং গোয়ার রাস্তাঘাট কেমন সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। এবং এটা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ট্রাফিক নেই এবং ট্রাফিক সিগন্যালও নেই। আর পুলিশ দেখতে পাচ্ছি না, খুচখাচ টুকটাক পুলিশ দেখতে পাচ্ছি কোনো জায়গায়। ড্রাইভার চেঞ্জ। ও পৃথ্বীশ কুমার সেন এবার গোয়ার রাস্তা চালাবে। আমি ভিডিও করছি কিন্তু, হ্যাঁ দেখি ও হাসি নেই মুখে। লাইসেন্স আছে তো দাদা? ছোট্ট একটু পাহাড়ও আছে সামনের দিকে। গাড়িটা হেলমেটও নেই অনেকে, কি একটা বলে আগে চলে গেল, বলে ডিরেকশন দিল। তাই হবে, দেখো অনেকের হেলমেট নেই।
তো এখন আমরা যাচ্ছি চাপড়া ফোর্ট। তো এখানে একটু আমাদেরকে ট্রেকিং করতে হচ্ছে, বাচ্চা নিয়ে বেশি কষ্টই হচ্ছে। এই যে কোলে করে ও কিছুটা নিক, তারপর আবার আমি নেব। জানি না আমি কতটা পারবো, সোজা রাস্তাতেই নিয়ে যেতে পারি না। আর এই তো একটু মানে একটু পাহাড়ি রাস্তা দেখাই। হ্যাঁ বেশ ঢাল রয়েছে। উফ কি কি ও মাত্র কি বলে, এটাই হাওয়া টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ একটুখানি ঢুকতে না ঢুকতেই এখন আমাদের ব্রেক নিতে হলো। খানিক বাদে বাদে খালি মাম্মি মাম্মি। ওই কোয়ে দাদা এখনই না, এখনই একটু পরে, একটু পরে, একটু পরে। তুমি চেয়ারে বসো। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দিল চাহতা হে মুভি শুটিং হয়েছিল। তো চলো দেখা যাক। দুর্ধর্ষ দারুণ জায়গা, বাট এত গরম লাগছে আর এই রোদ্দুরটা একদম বিঁধে যাচ্ছে শরীরের মধ্যে, যার জন্য একটু কষ্ট হচ্ছে। আর আমার এই যে ছানা সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে। ওয়াও কি সুন্দর ভিউ। ওয়াও ওঠো 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 ওঠো। এই দেখো মামা বাবা ডাক, কি সুন্দর। এই রোদের জন্য তো গরম লাগছে। এখানে একটু বিকেল করে এলে হয়তো বেশি ভালো লাগতো, তবে আবার অন্ধকার হলে বিপদ আছে, বাচ্চা নিয়ে যাওয়া তো। ఓకే నా ఎంత కాసేపు వస్తా బస్సు অসাধারণ ভিউ। সেটা সমুদ্রের ওই খাল বলে এগুলোকে, ব্যাক ওয়াটার। কোনটা? ওই যে। ও আচ্ছা। এইটা দেখে এটা কিছু সিন মনে পড়ছে। হ্যাঁ আর কি হয়েছিল? ইয়ে হয়েছিল কি রং দে বসন্তী, ওটা এটা কাছাকাছি হয়েছিল। চলো উপরে গেলে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ রং দে বসন্তী হয়েছিল। হ্যাঁ হয়েছিল, উপরে ওরা সেই পাতাগুলো ফেলেছিল, নিচে প্রেম করছিল। ওই তোমার হচ্ছে ওই ইয়ে যে বন্ধুটা আর কি, মাধবান আর যে ওই মেয়েটার নাম সোহা। হ্যাঁ সোহা আলী খান। ওই সিনটা ওয়াও 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 ওয়াও।
গোয়ার যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ঠিক আমাদের ডান দিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটার নাম হচ্ছে অটল ব্রিজ। অনেকটা দেখতে নিবেদিতা ব্রিজের মতন, মানে আমাদের বালি ব্রিজের ঠিক পাশে যে নিবেদিতা ব্রিজ রয়েছে ঠিক অনেকটা সেরকমই দেখতে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই ব্রিজটি তৈরি হয়েছে। অটল সেতু হলো গোয়ার একটি কেবল স্থায়ী সেতু যা পানাজি এবং পোরভোরিমের মধ্যে চলে। এটি মান্ডবী নদীর জোয়ারের অংশের ওপর দিয়ে জাতীয় সড়ক ৬৬ বহন করে। এটি ৫.১ কিলোমিটার দৈর্ঘ্য। এটি ভারতের তৃতীয় দীর্ঘতম কেবল স্থিত সেতু তৈরি করেছে। ৩০ মিটার উচ্চতার কারণে অটল সেতু ব্যবহার করা ২ চাকার ৩ চাকার গাড়ি নিষিদ্ধ। আমরা এখন প্রবেশ করছি গোয়ার সেন্ট ব্যাসিলিকা বম জিসুস চার্চে। তো এখানে আগে আমরা নিচে গাড়িটা পার্ক করে উপরে আস্তে আস্তে উঠে আসছি এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওই সাদা রঙের বিল্ডিংটা হচ্ছে একটা চার্চ। আর ডান দিকেও আমি একটা দেখলাম, সেটা বলা হচ্ছে যে সবাই বলছে যে এটা ওল্ড চার্চ। আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে যখন যতটা এগিয়ে যাব তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করব। ব্যাসিলিকা অফ বম জিসুস হলো ভারতের কোঙ্কণ অঞ্চলের গোয়াতে অবস্থিত একটি ক্যাথলিক ব্যাসিলিকা। আইকনিক গির্জাটি একটি তীর্থস্থান এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ব্যাসিলিকা পর্তুগিজ ভারতের প্রাক্তন রাজধানী ওল্ড গোয়াতে অবস্থিত এবং এই চার্চে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ রয়েছে। কোনো রাসায়নিক সূত্র ছাড়াই সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র দেহ সংরক্ষণ করা হয়েছে। এটি প্রতি ১০ বছরে একবার নামিয়ে আনা হয়। আজই হচ্ছে সেই বিশেষ দিনটি, খুবই বড় করে উদযাপন করা হচ্ছে এবং লাকিলি আজকের দিনেই আমরা এসে পড়েছি এবং সশরীরে আমরা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহ, পবিত্র দেহটি আমরা দেখেছি নিজেদের স্বচক্ষে এবং আমরা একটু হাতে ধরে স্পর্শও করেছি। হ্যাঁ, পুরোটাই একটা কাচের দিয়ে একটা কভার করা ছিল, উপর থেকেই আমরা স্পর্শ করেছি। যারা যারা ওখানে প্রবেশ করছিলেন তারাই খুব মন ভরে পবিত্র ওই দেহটাকে স্পর্শ করছিলেন এবং মন ভরে প্রার্থনা করছিলেন। আমি তো জাস্ট শুনে অবাক হয়ে গেছি সেই বিশেষ দিনটা আজকেই কি করে হলো এবং আজকেই আমরা এই চার্চে এসেছিলাম চার্চটা দেখতে। সত্যি কথা বলতে যখন আমরা চার্চের ভেতরে গেছি এবং চার্চের ভেতরে যাওয়ার পর আমরা যখন পুরোটা দেখলাম এবং সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহটা আমরা স্পর্শ করে প্রণাম করলাম, তখনও অবধি আমরা কিছুই জানতাম না। যখন দেখে টেখে ফিরে আসি এবং গাড়িতে বসি তখন নেটে সার্চ করে দেখি এই ঘটনাটা লেখা আছে যে ১০ বছরে একবার ওনাকে নামিয়ে আনা হয় এবং আজকেই সেই বিশেষ দিনটি ওরা খুব বড় করে উদযাপন করে এবং এখানে খুব বড় করে একটা মেলা হচ্ছে, খুব সিকিউরিটি গার্ড রাখা হয়েছে এবং খুব চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করা হচ্ছে, যার জন্য আমি ভেতরে গিয়ে তোমাদেরকে আর চার্চটা দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি। যাই হোক, যেটা হোক, যতটুকু পেরেছি বা যতটুকু আমি নিজে অনুভব করতে পেরেছি আমি এই ছোট বেবিকে নিয়ে, সেটাই আমার কাছে কিন্তু অনেকটা বড় পাওয়া। ভগবান সাথে না থাকলে আর ভগবানের দু হাত আশীর্বাদের হাত যদি মাথায় না থাকে, এত বড় সৌভাগ্য কিন্তু সত্যিই হয় না। আর সত্যি কথা বলতে আমার মেয়ে আমার জন্য ভীষণ লাকি। ওকে নিয়ে যখন কোলে করে নিয়ে ভেতরে ঢুকছিলাম, আমার আর আমার মেয়ের কোনো সিকিউরিটি চেকিং হয়নি। হ্যাঁ, ওখানে অনেকেই যারা ছিল বেবি নিয়ে ঢুকছিল তাদের কারোরই সিকিউরিটি চেকিং হয়নি, তবুও আমার জন্য আমার মেয়ে কিন্তু ভীষণ লাকি, না হলে এমনটা হতো না। তো তারপরে ব্যাসিলিকা চার্চ থেকে বেরিয়ে আমাদের গাড়ি অবধি পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়, কারণ অনেকটা বড় এরিয়া জুড়ে চার্চটা আর একটা বড় অনুষ্ঠান চলছিল, তাই এক জায়গায় আমাদেরকে গাড়ি রাখতে হয়েছিল আর আরেক জায়গা থেকে আমাদেরকে বের করা হয়েছিল। মানে তারপরে আমরা গাড়ি অবধি যেতে যেতে পুরোটা এরিয়া ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায় এই ছোটো বাচ্চাকে নিয়ে যেতে যেতে। যাই হোক, তারপরে আমাদের নেক্সট প্ল্যান ছিল যে হোটেলে আসবো সোজা। আমরা হোটেলে আসি, ফ্রেশ হয়ে আমাদের নেক্সট প্ল্যান ছিল যে ডেলটিন জ্যাক
ক্যাসিনো, বাট ফাইনালি সেটা আর হয়ে ওঠেনি। কারণটা বলছি, ডেলটেনেই আমাদের রাতের ডিনারের প্ল্যান ছিল এবং ওখানে আমাদের সিট বুকিংয়ের জন্য 4টে সিট এবং তার সঙ্গে 2টো বেবি রয়েছে। কত বয়স সেটাও আমরা বলে দিই, মেনশন করি। তাই আমরা হোটেল থেকে ফোন করি যে আমাদের 2 বছরের একটা বেবি রয়েছে আর টিন এজের একটা চিলড্রেন রয়েছে। তো তখন ওরা বলল যে 2 বছরের বেবি তো অ্যালাউ হয়ে যাবে, কিন্তু টিন এজের কোনো রকম চিলড্রেন অ্যালাউ এখানে হবে না 18 বছরের আগে। আদি যেহেতু এখনও 14+, তার জন্য ওকে আর কি ওরা ঢুকতে দেবে না। তবে আমাদের মনে হচ্ছিল বা আমাদের সাথে সুদীপ্ত দাস বলছিল যে ওখানে গেলে ম্যানেজ করে হয়তো হয়ে যেত, কিন্তু আমরা সেটা আর রিস্ক নিলাম না, এত দূরে যাব তারপরে কি হবে। তো আমাদের প্ল্যান এ যখন হলো না, তো প্ল্যান বি আমরা ভাবলাম যে আজকের সন্ধ্যাটা তো আমরা নষ্ট করব না, আমরা কোথাও না কোথাও যাবই। তো আমরা ঠিক করলাম যে আমরা ডিস্কে যাব, টিটোজে। তো আমাদের হোটেল থেকে একদমই খুব কাছেই ছিল, যখন আমরা নেটে সার্চ করলাম তো কাছাকাছি দেখলাম টিটোজটা রয়েছে। তো তাই আমরা তাড়াতাড়ি করে ওখানেও ফোন করলাম, ওখানেও ঠিক একই কথা বলছিল, কিন্তু বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ম্যানেজ করে দেবো, আপনারা চলে আসুন। তো তারপরেই আমরা এখানে সিট বুক করি, দেন আমরা চলেও আসি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই আমরা টিটোজে চলে আসি। তো চলো, আমি ফার্স্ট লাইফে ডিস্কে যাচ্ছি এবং ওখানের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা আমি কখনোই ফিল করিনি, সবসময় মুভিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি ফোনে। লাইফে আমি এই প্রথমবার ডিস্কে যাচ্ছি। এখানের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে প্রচণ্ড লাউড মিউজিক এবং সবাই এখানে কিন্তু স্মোক করছে, ড্রিঙ্ক করছে এবং যে যার মতন করে কিন্তু ডান্স করছে। আর সবথেকে ভালো আমার এটা লেগেছে যে আমরা এখানে প্রত্যেকে হচ্ছি ইন্ডিয়ানস এবং আমাদেরকে ডান্স করে এন্টারটেন করছে ফরেনাররা, এটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি আর ভেতরে বা ডিটেলসে কিছু বিশেষ দেখাচ্ছি না, কারণ সবাই এখানে ড্রিঙ্কস করছে, স্মোক করছে। তো তাই আমি একটুখানি হাইট করে তোমাদেরকে জাস্ট একটু দেখালাম যে আসলে ভেতরটা কি হয়ে থাকে। আর আমার লাইফে এটা ফার্স্ট টাইম ডিস্কে আসা, আর এখানে ভেতরে ঢোকার পর এখানে অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি কথা একেবারে আমার লাইফে একদম অন্যরকম একটা কি বলবো লাগছিল, সত্যি কথা বলতে কখনো তো আসেনি। আর এখানে অনেক রকম এরা অ্যাক্টিভিটিস করে আমাদেরকে এন্টারটেন করছিল, যেটা আমার বেশ ভালো লাগছিল। আর খুব লাউড মিউজিক ডিজে চলছিল আর তার মধ্যে সবাই ডান্স করছিল। আর আদি তো অনেক ছোট, তো ওকে আমি রীতিমতন টেনে টেনে একটু আনছিলাম যে তুই আদার্স কিছু না দেখে এই ব্যাপারগুলোতে একটু ফোকাস কর, যে আসলে কেমন আর কি ওরা কি করে থাকে, ওরা কত রকমের গান, এখানে সুন্দর সুন্দর গান কিন্তু দিচ্ছিল। আর সত্যি কথা বলতে একটু হলেও আমাদেরও মনে হচ্ছিল একটু ডান্স করি, বাট আমরা সেরকম কিছু করিনি। আমাদেরকে একটা আলাদা জায়গায়, স্পেশাল জায়গায় আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, যেহেতু আমার নিজের ছোট বেবি ছিল, তো ওকে নিয়ে আমরা একটু আলাদা জায়গাতেই বসেছিলাম। আর ওখানে লাউড মিউজিক একদমই ছিল না, হালকা একটা সুন্দর মিউজিক ছিল এবং আমরা এখানে বসে আমাদের রাতের ডিনারটাও কমপ্লিট করেছি। বিভিন্ন রকমের এখানে খাবার আমরা অর্ডার করেছি এবং সবাই মিলে আমরা খেয়েছি আর এনজয় করেছি আজকের সন্ধ্যাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমারও ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আদিও তো অনেকটা ছোট। যত রাত বাড়ছে এখানে তত কিন্তু এদের আরও অনেক মানে কি বলবো ক্রিয়েটিভিটি বাড়ছে। তো সেসব দেখেই ভাবলাম যে ঠিক আছে, আজকের জন্য এইটুকুই থাক, আমরা এসে এনজয় করেছি, দেখেছি, বেশ ভালো লেগেছে। তো এবারে বাড়ি যাওয়া যাক। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দিও, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের লাইফে এটা একটা ফার্স্ট ডিস্কে আসার এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমাদের বেশ ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি আজকের সন্ধ্যেটা, আর তার সাথে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা আরও অন্যরকম ছিল, যতটা তোমরা ফোনে দেখছো বা তোমাদেরকে দেখাচ্ছি তার থেকেও 4 গুণ রঙিন ছিল। সব থেকে বড় কথা 4 গুণ রঙিন ছিল এবং অন্য রকম একটা দিন ছিল, যেটা আমি তোমাদেরকে ঠিক বলে আমি বোঝাতে পারছি না। জানি না কতটা তোমরা বুঝতে পারছো বা দেখতে পারছো। আর এখানে খুব সুন্দর সুন্দর মানে মিউজিক হচ্ছিল, যেগুলো আমি একটাও শেয়ার করতে পারলাম না, কারণ আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে। আর এই দেখো এখন বাজে রাত 1টা, আর এখন ঠিক করছে, মানে যত রাত বাড়ে এখানে লোকজন কিন্তু তত বাড়ে। আর প্রত্যেকটাই কিন্তু এখানে ডিস্কো রয়েছে, প্রত্যেকটাই আর কি। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুই, ভালো থেকো।